নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন ৮টার প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছি আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। রাশিয়ায় ৮.৭ মাত্রায় তীব্র ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ বিএলও কর্মীর, ভুয়ো ভোটার বাদ দেওয়ার প্রতিশ্রুতি। ইস্টার্ন বাইপাসে প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন, পুড়ল ৮টি গোডাউন। বাংলা বলার জেরে হেনস্থা, গুরুগ্রামে আটকে রায়দিঘির এক পরিবারে ৮ সদস্য। মালদায় নৃশংস খুন, বাঁশবাগান থেকে উদ্ধার গলা কাটা দেহ। প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, পলাতক অভিযুক্ত। আবার লালগোলায় ধৃত ৩ বাংলাদেশি, জাল আধার উদ্ধার। সরকারি নথিতে মৃত বন্ধ বৃদ্ধ ভাতা, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ পরিবারের। রাশিয়ায় ৮.৭ মাত্রায় ভয়াবহ ভূমিকম্প, কেঁপে উঠল কামচাটকা পেনিনসুলা। সুনামির সতর্কতা জারি জাপান, আমেরিকা ও হাওয়াইতে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ১ মিটার ঢেউ উঠতে পারে বলে আশঙ্কা, তবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা পেনিনসুলা। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৭। স্থানীয় সময় সকাল ৮টা ২৫ এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে। জাপানের হোক্কাইডো থেকে মাত্র ২৫০ কিলোমিটার দূরে এই ভূমিকম্প হওয়ায় জাপান ও আমেরিকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। হাওয়াই দ্বীপেও সুনামির আশঙ্কা জানানো হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর জানায়, প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ১ মিটার পর্যন্ত ঢেউ উঠতে পারে। উপকূলবাসীদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাশিয়া প্রশাসনের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ভোটার তালিকা নিয়ে এবার মুখ্যমন্ত্রীকেই চ্যালেঞ্জ করলেন এক নির্বাচনী কর্মী। বুথ লেভেল অফিসার চিরঞ্জিত ধীবর ফেসবুক পোস্টে জানালেন, ভুয়ো ভোটার পেলে তিনি তা বাদ দেবেনি। বললেন, চাকরি মুখ্যমন্ত্রী দেননি, তাই ভয় দেখিয়ে সত্য চাপা দেওয়া যাবে না। ভোটার যাচাইয়ের দায়িত্ব থেকে যেভাবেই হোক সঠিক তালিকা তৈরি করার বার্তা দিলেন ওই বিএলও। তিনি ঠিক কি বললেন শোনাবো। ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসার চিরঞ্জিত ধীবর। তিনি জানান, ভুয়ো ভোটার পেলে অবশ্যই বাদ দেব। মুখ্যমন্ত্রী আমাদের চাকরি দেননি, তাই চাকরি কেড়ে নেওয়ার ভয় দেখানো চলবে না। তিনি আরও বলেন, এখনও প্রশিক্ষণ সম্পূর্ণ না হলেও মৃত ও ভুয়ো ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার কাজ চলছে। চিরঞ্জিত বাবুর অভিযোগ, অনেক মৃত ব্যক্তি ও বহিরাগতদের নামে ভোট পড়ছে। এমনকি একাধিক দেশে এক ব্যক্তির ভোটার কার্ড থাকার ঘটনাও উঠে এসেছে সংবাদ মাধ্যমে। তিনি স্পষ্ট জানান, দেশজুড়ে যে ভোটার যাচাই প্রক্রিয়া চলছে তা সঠিকভাবে সম্পূর্ণ করাই তাদের লক্ষ্য। দেখুন, আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা স্বেচ্ছায় এই ডিউটি করতে চাইনি। আমরা প্রাথমিক শিক্ষক, রাজ্য সরকারি কর্মচারী, কিন্তু আমরা কখনোই এই ডিউটি স্বেচ্ছায় করতে চাইনি, কারণ স্কুল হ্যাম্পার হবে। আমরা সেভাবেই আমরা প্রিপারেশন আমরা কখনোই সেইভাবে নিইনি যে করতে হবে। কিন্তু এই ডিউটি আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যম দিয়েই কিন্তু আমরা পেয়েছি, এসআইয়ের মাধ্যম দিয়ে পেয়েছি, এবং যারা ইআরও তাদের মাধ্যম দিয়ে আমরা পেয়েছি, এবং আমরা এটা করতে বাধ্য, এটাও একটা বিষয়। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম আমাদের আদরণীয় মাননীয় মুখ্যমন্ত্রী, উনি যে ভাষাতে পরোক্ষভাবে আমাদেরকে বিএলওদেরকে, সমগ্র বিএলওদেরকে একটু মানে বলে দিতে চাইলেন যে এই ডিউটি আপনারা এমনভাবে করুন যাতে কোনো নাম না বাদ যায়। এটা আমরা শুনলাম। কিন্তু যেটা আমাদের বিষয়, যে ভুয়ো ভোটার যদি আমাদের যেটা দায়িত্ব বা কর্তব্য, এখনো ট্রেনিং সম্পূর্ণ হয়নি, কিন্তু যতটুকু আমরা শুনেছি যে আমরা মৃত ব্যক্তির নাম আমরা যাতে বাদ দিতে পারি এবং ভুয়ো ভোটার যাতে আমরা না তুলি, এগুলোর আমাদের ইনস্ট্রাকশন আছে, এবং আমরা প্রপার ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করব। আমরা নিরপেক্ষভাবে কাজ করতে চাই, এখানে কোনো রাজনীতির বিষয় আসছেই না। ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে ভয়াবহ আগুন, একটি প্লাস্টিক গোডাউনে আগুন লেগে মুহূর্তে ছড়িয়ে পড়ে পাশের ঝুপড়িগুলিতে। দমকলের 6টি ইঞ্জিন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে যায় 8টি গোডাউন। স্থানীয়দের দাবি, মিটার বক্স থেকে আগুনের সূত্রপাত। দমকল বিভাগ তদন্তে নেমেছে, তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে এক প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা একাধিক ঝুপড়িতেও।
প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে 6টি দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে 8টি প্লাস্টিকের গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের দাবি একটি মিটার বক্স থেকেই আগুনের সূত্রপাত। তবে দমকল বিভাগ আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। আগুন পুরোপুরি কন্ট্রোলে আছে। আমি ওই কন্ট্রোলের মধ্যে ছোটো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করা যাচ্ছে। এটা আপনি নিজেই তো দেখতে পাচ্ছেন। কী বলে পদার্থ আপনারা দেখছেন কী বলে কেন আগুনটা লাগলো এটা তো ইনভেস্টিগেশন করবে। কিন্তু আপাতত আগুন আর স্প্রেড করবে না। এখানে তো পুরোটাই আমি ওইটুকুকে পরিমাপ করে নিয়েছি। কেবল ওর মধ্যেই থাকে, ওর থেকে আর বেরিয়ে না যায়। এখন আগুন চলে বাংলা ভাষায় কথা বলার অপরাধে আটকে রায়দিঘির এক পরিবার। চাঞ্চল্য হরিয়ানার গুরুগ্রামে। পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে বাংলা বলায় হেনস্থা, এমনই বিস্ফোরক অভিযোগ দক্ষিণ 24 পরগনার এক পরিবারের। গুরুগ্রামে প্রায় 4 দিন ধরে আটকে রাখা হয়েছে এক পরিবারকে। 8 সদস্য যথাযথ নথিপত্র দেখিয়েও বাইরে যেতে দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পরিবার ও পঞ্চায়েত প্রতিনিধি। হরিয়ানার গুরুগ্রামে বাংলা বলার কারণে রায়দিঘির এক পরিবারের 8 সদস্যকে আটক করে রাখার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনায়। মথুরাপুর 2 নম্বর ব্লকের কৈতলার তেঁতুলতলা গ্রামের বাসিন্দা রমেশ হালদার ভাই সুকান্ত হালদার সহ পরিবার ও আত্মীয়দের নিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। অভিযোগ, স্থানীয় তদন্তকারী অফিসারেরা তাদের যথাযথ নথি দেখিয়েও ঘরবন্দি করে রেখেছেন। 4 দিন পেরিয়ে গেলেও তাদের মুক্তি না মেলায় আতঙ্কে রয়েছেন পরিবার ও গ্রামের মানুষজন। স্থানীয় পঞ্চায়েত সদস্য ও স্থানীয়রা আত্মীয়রা জানিয়েছেন, ভোটার ও আধার কার্ড এমনকি শিশুদের জন্ম শংসাপত্রও দেখানো হলেও তাদের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। ঘটনার খবর জানানো হয়েছে স্থানীয় সাংসদ, বিধায়ক ও প্রশাসনকে। এদিকে বিজেপি নেতা সুনির্মল দাস অভিযোগ করেছেন, শাসক দল 2026 সালের নির্বাচনের আগে মানুষের সহানুভূতি আদায় করতে পরিকল্পিত নাটক সাজাচ্ছে। এইখানে এত মানুষ জমা হওয়ার কারণ হচ্ছে রমেশ হালদার, তার বাড়ি এইটা। সে 6 জুন আমাদের 6 জুলাই হরিয়ানার গুরগাঁও গ্রামেতে কাজে যায় অভাবের জ্বালায়। এখন আমরা এই 3-4 দিন হচ্ছে শুনতে পাচ্ছি যে তারা আটক হয়ে আছে বাংলা বলার কারণে। এইখানকার এমএলএ, জেলা পরিষদের সদস্য, ব্লক সভাপতি ও আমাদের সংসদ বাপি হালদারকে আমরা জানিয়েছি। তারা যথাযথ চেষ্টা চালাচ্ছে তাদেরকে যাতে সেইখান থেকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনা যায়। আপনি কি বলবেন পঞ্চায়েত সদস্য হিসাবে? তারা যাতে বাড়ি ফিরে আসতে পারে তাদের কাছে এই আশাটাই রাখি আমি। যদি বাংলা বলা অপরাধ হয় তাহলে আমাদের কলকাতা থেকে এসেও তো অনেক বিহারি, হিন্দুস্তানি, তারা তো হিন্দিতে কথা বলছে, বা অন্য মুম্বাই থেকে, দিল্লি থেকে এসে তারা তো হিন্দিতে কথা বলছে। তাদের কি আমাদের সরকার তাদের উপরে কি কোনো রকম অত্যাচার করেছে? কি চাইছেন? আমরা চাইছি আমাদের যে রমেশ হালদার ওইখানে আটকে আছে 8 জন ফ্যামিলি নিয়ে, তারা যাতে খুব শীঘ্রই সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারে। পশ্চিমবঙ্গের তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার ও সেই সরকারের প্রতিনিধিরা বর্তমানে একটি নতুন নাটক শুরু করেছে। এই 15 বছর সময়কালে মানুষকে এত বিপদের মধ্যে ফেলেছে, উন্নয়নের নাম করে এত তোলাবাজি, এত রাহাজানি, এত লুট চালিয়েছে যে এরা আর 2026-এর নির্বাচনের পূর্বে মানুষের সামনে কোনো ইস্যু নিয়ে যেতে পারছে না। তাই এরা নতুন করে মানুষকে বিভ্রান্ত এবং বিচলিত করার জন্য একটা নতুন নাটক শুরু করেছে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যারা বাংলায় কথা বলে তাদেরকে নাকি সারা ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, বিশেষ করে দিল্লি, হরিয়ানা এইসব জায়গায় বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে বেছে বেছে নাকি হেনস্থা করা হয়েছে। কিন্তু বিষয়টি আদৌ তা নয়। বিষয়টি হচ্ছে আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ, সেখানকার অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে। আবার আমাদের এই পশ্চিমবঙ্গ, এখানকার মানুষও বাংলা ভাষায় কথা বলে। আমাদের দুর্ভাগ্য যে এই সরকারের আমলেই এখানকার বহু মানুষ এবং বহু বেকার যুবককে
বাধ্য হয়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যেতে হয়েছে। এখন যদি আমরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের খুঁজে বের করতে হয়, তারাও বাংলা ভাষায় কথা বলে, ফলে তাদেরকে খুঁজে বের করার জন্য সারা ভারতবর্ষ জুড়ে SIR চলছে এবং সেটা আগস্ট মাসে আমাদের পশ্চিমবঙ্গেও শুরু হবে। সেই শুরুর পূর্বে আতঙ্কিত হয়ে এই সরকার মানুষের মধ্যে বিভ্রান্তি এবং মিথ্যাচার করছে, মিথ্যা ভাষণবাজি করছে। বাংলা ভাষায় কথা বলে বলে কারোর উপর অত্যাচার বা অহেতুক হেনস্থা এটা হবে না। তবে আমরাও এটা নিয়ে খুব দৃঢ় প্রতিজ্ঞ যে বাংলা ভাষায় কথা বলা বাংলাদেশি রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের আমরা খুঁজে বের করব এবং তাদের যথাস্থানে পাঠিয়ে দেব। ভাষা আমার বাঙালি ভাষা আমাদের, তা আমরা কি আর হিন্দি বাংলা বলতে পারি? আমরা সত্যিকার বাবা ওই অনেক অনেক কিছু বলে আমরা আপনি তুমি বলতে পারি না, ওই তুমি আমি যা বলি আমরা। আমাদের এই দেশের এইরকম ভাষা, আমরা বাংলাদেশের লোক নয়, ওরা এখানকার জন্মস্থান, ওরা এইখানটা ওদের বাপ ঠাকুরদা ওদের পুষি এখানকার লোক। ওরা এবার দুঃখে ভিক্ষে যাইলা কাজে গেছে, এখানটা অটো চালাতো, অটোর কোনো ইনকাম নেই, আগে গেছিলো ফের আবার কাজকর্ম করে ঘরটর করে দেনা টানা পড়েছে, গিয়ে আবার ফের বল দিন কত কাজ বাজ করে দেনা পাওনা টানা শোধ করে আবার আসবো। আপনারা খবর পেয়েছেন যে আটকে রেখেছে? হ্যাঁ, আটকা পড়েছে, অনেক লোকে নাকি ধরে নিয়ে গেছে, এরকম আমরা খবর পেলাম। আপনারা কি চাইছেন? আমরা চাইতেছি যে সুফল সবার ভালো হয়ে ভাবে তাদের ছেড়ে দেওয়া হোক, তারা ঘরে আসুক, কি তারা যেরকম কাজকর্ম করতেছে যদি করতে পারে ও করুক। আপনারা তো দেখছেন যে সারা ভারতবর্ষ জুড়ে বাংলার শ্রমিকরা যারাই মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হরিয়ানা যেখানেই যাচ্ছে, তাদের বাংলায় কথা বলে তাদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে, তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাদের আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কাগজ দেওয়া সত্ত্বেও তাদেরকে বাংলা কথা বলে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে এখান থেকে ডিটেনশন ক্যাম্পে রেখে সেখান থেকে বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে। সেই রকম আমাদের মথুরাপুর 2 নম্বর ব্লকের কৌতলা অঞ্চলের আমাদের তেঁতুলতলা গ্রামের বয়ারগদি পোস্ট অফিস আমার এলাকার মধ্যে, সেখানে রমেশ হালদার, সুকান্ত হালদার, হরিদাসী হালদার, এরা সব 4 জন দুস্থ পরিবারের মানুষজন, তারা হরিয়ানায় কাজ করতে গিয়েছিল। সেখানে তাদের উপরে পুলিশি জুলুম, দিল্লি থেকে পুলিশের টিম এসেছে এবং হরিয়ানার পুলিশ টিম মিলে তাদের উপরে জোরজবরদস্তি করছে, শুধু বাংলা কথা বলে তাদেরকে বলছে তোমরা বাংলাদেশি। হ্যাঁ, আর আমাদের নেত্রী, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছে যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এসব বাংলার দিদির সব ভুয়োভাবে তৈরি করেছে। এটা কোনোদিন ভুয়ো হয় আমাদের জানা ছিল না, কারণ ভোটার কার্ড তৈরি হয় নির্বাচন কমিশন দ্বারা, সেটাই আমরা জানি। সুতরাং এখন তারা খুব খারাপ অবস্থার মধ্যে আছে। আমরা ফোনে যোগাযোগ রেখেছি, আমরা স্থানীয়ভাবে যত টাকা সাহায্য করার আমাদের রায়দিঘি থানা থেকে সহযোগিতার হাত বাড়িয়েছে তাদের দিকে। আমাদের স্থানীয় প্রধান, উপপ্রধান এবং আমাদের ব্লক প্রশাসন, আমরা সবাই মিলে কাগজপত্র রেডি করে পাঠানো হচ্ছে। আমাদের সাংসদ বাপি হালদার তিনিও চেষ্টা করছেন তাদের সঙ্গে কথা বলার, এবং আমাদের সর্বোপরি আমাদের অভিষেক ব্যানার্জির দপ্তরেও জানানো হয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অফিসেও জানানো হয়েছে। খুব তাড়াতাড়ি নিষ্পত্তি যদি না হয় তাহলে আগামীকাল থেকে যে আমাদের গতকাল থেকে যে ভাষা আন্দোলন শুরু হয়েছে, যদি সমস্যার সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে আমরা নামব। মালদায় ফের চাঞ্চল্যকর খুন, বাঁশবাগানে উদ্ধার গলাকাটা কঙ্কালসার দেহ, বিয়ের দিনই ভয়াবহ পরিণতি, অ্যাসিড ঢেলে পরিচয় মুছে ফেলার চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা, তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ। গ্রাম পঞ্চায়েতের গোরখপুর এলাকায় ফের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। একটি বাঁশবাগান থেকে গলাকাটা, হাত পা ভাঙা কঙ্কালসার দেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা প্রথমে দেহটি দেখতে পান, খবর পৌঁছাতেই এলাকায় ছড়ায় উত্তেজনা। স্থানীয়দের দাবি, গোরখপুরের বাসিন্দা নাহারুল শেখ গত 25 তারিখ থেকে নিখোঁজ। ওই দিনই তার বিয়ে হওয়ার কথা ছিল মোবারকপুরের এক পাত্রীর সঙ্গে। দেহটি তারই হতে পারে বলে অনুমান। মৃতদেহে অ্যাসিড ঢেলে তথ্য লোপাটের চেষ্টার আশঙ্কাও করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। স্কুলে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, পাথর প্রতিমা এক স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। 5ম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকেরা। অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এখন পলাতক, তদন্তে নেমেছে ঢোলাঘাটা থানার পুলিশ।
পাথর প্রতিমার এক স্কুলে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন বারিকের বিরুদ্ধে। এই ঘটনার জেরে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ দেখান। অভিযোগ, ওই শিক্ষক দীর্ঘদিন ধরেই ছাত্রদের সঙ্গে অশালীন আচরণ করে আসছিলেন। সম্প্রতি এক ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় বিষয়টি সামনে আসে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ। আগে ওই মাস্টারের নামে বহুত কমপ্লেন আমরা পেয়েছিলাম যে এইরকম মেয়েদেরকে তুলে তাদের গায়ে হাত দেয় বা গাল ধরে টেপে মেয়েকে ধরে ওই ছাদের উপরে টিফিনের সময় নিয়ে যাচ্ছিল, ছাদের উপরে জোর করে। সেখানে মেয়েটা যেতে চাইছে না, কিন্তু উনি জোর করে ওনাকে ওই বাচ্চাটাকে নিয়ে উপরে গিয়ে টানাটানি করছে। আরেকজন দেখে যখন চিৎকার করে তখন ছেড়ে দিয়েছে। যে মেয়েটা বলছে আমি যাব না, কিন্তু উনি মাস্টারমশাই বারবার ধরে ওর হাত ধরে টেনে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে ওনার উদ্দেশ্যটা কি? বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগ ফের উত্তেজনা মুর্শিদাবাদের লালগোলায়। জাল আধার কার্ড সহ 3 বাংলাদেশিকে গ্রেপ্তার করলো লালগোলা থানার পুলিশ। আজ লালবাগ মহকুমা আদালতে তোলা হয় ধৃতদের। কিভাবে কার সাহায্যে এদেশে ঢুকলো তা জানতে শুরু হয়েছে তদন্ত। মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ চাটাইডুবি এলাকা থেকে 3 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলেন মোহাম্মদ জিয়াউল শেখ বয়স 33, পিন্টু শেখ বয়স 30 ও ফরিদ শেখ বয়স 33 বছর। তাদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড উদ্ধার হয়েছে। কতদিন আগে তারা ভারতে প্রবেশ করেন, কাদের সহায়তায় এসেছেন এবং এদের সঙ্গে আরও কেউ এসেছিল কিনা তা জানার জন্য তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ। অভিযুক্তদের আজ লালবাগ মহকুমা আদালতে তোলা হয় এবং 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। বেঁচে থেকেও মৃত সরকারি নথিতে পূর্ব বর্ধমানে 80 বছরের বৃদ্ধের ভাতা বন্ধ হয়ে গেছে বলে বছরের পর বছর পরিবার বলছে এটা নিছক প্রশাসনিক ভুল নয়, এটা রাজনৈতিক প্রতিহিংসা। অভিযোগ, বিজেপি প্রার্থী হওয়ার শাস্তি গুনছে বৃদ্ধের ছেলে। ভুক্তভোগী এখন বৃদ্ধ বাবা। পূর্ব বর্ধমানের পলাশবেড়িয়া গ্রামের 80 বছরের সুধীর বিশ্বাস জীবিত থাকা সত্ত্বেও সরকারি নথিতে মৃত দেখানো হয়েছে। ফলে গত কয়েক বছর ধরে বন্ধ রয়েছে তার বৃদ্ধ ভাতা। একাধিকবার পঞ্চায়েত, বিডিও অফিস এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে দরবার করেও কোনো সুরাহা মেলেনি। নিমদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলিমা মণ্ডল জানান, লাইফ সার্টিফিকেট না দেওয়াতেই ভাতা বন্ধ হয়েছে। তবে সুধীরবাবুর দাবি, লকডাউনের আগে পর্যন্ত ভাতা পেতেন, তারপর হঠাৎই বন্ধ হয়ে যায়। পরে জানতে পারেন তাকে সরকারি নথিতে মৃত বলে দেখানো হয়েছে। সুধীরবাবুর ছেলে সুভাষ বিশ্বাস অভিযোগ করেন, তিনি বিজেপি প্রার্থী ছিলেন বলেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বাবার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বাবার নামটা কেন কাটছে সঠিক আমি বলতে পারবো না, কিন্তু আমি এবার পঞ্চায়েতে দাঁড়িয়েছিলাম বিজেপির হয়ে। পঞ্চায়েতে দাঁড়ানোর কারণেই আমার যশোমা বাবার ওই ভাতাটা কেটে দিয়েছে। কত বছর পেয়েছিল ভাতা? মোটামুটি 3-4 বছর পেয়েছিল। তা 2000 লকডাউনের আগে বাবা যখন ব্যাংকে যায়, টাকা ঢুকে গিয়ে দেখতে গেছে, তখন এই যে ব্যাংকে টাকা ঢোকে নি, বলছে তোমার ব্যাংকে টাকা ঢুকছে না। বাবাকে বলেছে ব্লকে নিয়ে খোঁজে নাও। বাবা যথারীতি ব্লকে এসে খোঁজ নিয়েছে। বাবাকে ব্লকের লোক বলেছে যে ওটা আপনাকে মৃত্যু বলে ঘোষণা করা আছে, দেখা যাচ্ছে, এই জন্য আপনার ভাতা কেটে দিয়েছে। সেই দিন থেকে কেটে। এই বিষয়ে কোথায় খোঁজ জানিয়েছিলেন? অভিযোগ এই বিষয়ে জানানো হয়েছে সব জায়গায়, ব্লকে তো জানা হয়েছে, পঞ্চায়েতে জানা হয়েছে, এবার সবকিছু জায়গা জানে, কোনো জায়গা সুরাহা মিলছে না। যে তো সেই ক্ষেত্রে এখন কি চাইছেন? আমরা চাইছি এই বয়স্ক লোক যেন বৃদ্ধ ভাতাটা পায়। বিজেপি পার্টি করে বলেছে কেটে দিয়েছে, এটা তো ঠিক না। কত টাকা করে পেত প্রথমে? আগে 400 টাকা পেতো, এখন তো বাড়িয়েছে, এখন সেই 400 টাকা পেতো। আগে যখন ঢুকেছে তখন 400 টাকা পেতো। সমস্যাটা তো বলতে পারছি না। সমস্যা আজকে লকডাউনের আগে থেকে আমি 400 টাকা করে পেতাম। লকডাউন আরম্ভ হয়েছে তখন থেকে দেখি আমার ভাতাটা বন্ধ হয়ে গেছে। আমি পঞ্চায়েতে গিয়েছি, পঞ্চায়েতে জানতে গেছি, পঞ্চায়েতে গেলাম, পঞ্চায়েতে বলছে বিডিও অফিসে যান। বিডিও অফিসে গিয়ে জানেন, বিডিও অফিসে জানতে এসছি, দেখি আমাকে দেখাচ্ছে মৃত্যু, অথচ আমি জীবিত বেঁচে আছি। হ্যাঁ, শেষে কি বলবো, আমি তো সেটা দরখাস্ত লিখে দিয়ে গেলাম। দেওয়ার পরে বলছে কাকা কিছুদিন পর আসবেন। আইলাম, তারপরে তার কোনো সুরাহা মেলে নাই। এখনো পর্যন্ত চালু হয়নি? এখনো পর্যন্ত সেই জিনিসটা চালু হয়নি। ভাতা পাচ্ছেন না? ভাতা পাচ্ছি না। আমি ভাতা পাচ্ছি না কেন, এই ব্যাপারটা আপনারা একটু দেখুন। হ্যাঁ, আমি তো পারলাম না চালাইতে, তো চেষ্টা করি, বহুই করছি, কিন্তু আমি তো কিছু করতে পারিনি। এইবার আপনারা দয়া করিয়ে দেন, একটু করে দিতে পারেন, তাহলে এটা আমাদের পক্ষে একটু ভালো হয়।
খেটে খুটে খাইতে হয়, যদি পাই 2 দিন না খেটে খেতে পারবো, এই তাছাড়া আবার কি। কত টাকা করে পেতেন আপনি? তখন 400 টাকা করে পেতাম, আর এই 1000 টাকা হইতে এই 1000 টাকার আগের থেকেই আমার নামটা কেটে দিয়ে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আগামী দিন এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়, দেখি বাংলার মুখ।